শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। কর্মস্থলে যোগ দিতে রোববারও রাজধানী গাজীপুর ও নারায়ণগঞ্জে ফিরেছেন শিল্প কারখানার শ্রমিকরা। গণপরিবহন ও লঞ্চ চালু হলেও ভোগান্তি পিছু ছাড়েনি। দেশের দুই প্রধান ফেরিঘাট বাংলাবাজার শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া হয়ে আসেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ফেরিতে যানবাহনের পাশাপাশি করা হয় যাত্রী পারাপার। বাংলাবাজার শিমুলিয়া রুটে লঞ্চে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, গুনতে হয় বাড়তি ভাড়াও। মানুষের চাপে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এদিকে ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে রাজধানীতে ফেরেন কর্মজীবী মানুষ। সকালে ছিল যাত্রীদের ব্যাপক ভিড়। আসতে এসে বাধ্যতামূলক এখন চাকরি বাকরি আমাকে বাঁচাতে লাগবে না, তো চাকরি থাকবে না আমাদের। মানসিক গাদাগাদির কারণে আমরা কালকে যাইতে পারিনি, এজন্য আজকে দেখলাম যে গাড়ি ছাড়ছে, 12টা পর্যন্ত গাড়ি চলবে, এই জন্য আজকে রওনা হচ্ছে। লঞ্চে মানুষ ভাড়া নিতেছে বেশি, আর স্বাস্থ্য বেশি নাই। এদিকে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাকে করেও শ্রমিকরা ফেরেন কর্মস্থলে। মহাসড়কে শনিবারের তুলনায় মানুষের চাপ কম ছিল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে উত্তরবঙ্গমুখী লেনে প্রায় 20 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলে যানবাহন। ঢাকামুখী গাড়ির চলাচল নির্বিঘ্ন করতে গিয়ে সেতু এলাকায় উত্তরবঙ্গমুখী যানবাহনের জট তৈরি হয় বলে জানায় হাইওয়ে পুলিশ। এদিকে ভোগান্তি কমাতে লঞ্চ চলাচলের সময়সীমা সোমবার ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে লঞ্চ ঢাকায় ফেরা মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়। চাঁদপুর, শরীয়তপুর থেকে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী বোঝাই করে সদরঘাটে আসে, তবে ঢাকা থেকে ছাড়া লঞ্চগুলোতে ছিল না যাত্রী চাপ। এদিকে শিল্প কারখানার শ্রমিকদের কথা বিবেচনা করে চলেছে সড়ক পথের গণপরিবহনও। বিভিন্ন জেলার বাসের পাশাপাশি রাজধানীতে দেখা মেলে বিআরটিসি সহ বেশ কিছু অভ্যন্তরীণ রুটের বাসও। এটা ভালো হয়েছে, কিছু সময়ের জন্য যদিও ছাড়ছে, টাকা পয়সাও কম গেছে, যেহেতু আসা যাওয়াটা ভালো হয়েছে। পড়ে আসছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। লঞ্চ ছাড়ছে আজকে, খবর পাইছি কাল রাত্রে 12টা, এখন যাচ্ছি। স্টাফের একটা ব্যাপার আছে, লকডাউন ছিল, স্টাফ জাহাজে ছিল না, এখন স্টাফ ছাড়া তো আর জাহাজ চালানো সম্ভব না। মানুষের কাছে ইনফরমেশন যায়নি, এই জন্য অনেকেই যেতে চাচ্ছে না এবং যাত্রীও তুলনামূলক অনেক কম। যাত্রী ওদিকে কিছুটা চাপ আছে, আর সদরঘাটে তো খুবই হতবাক করা অবস্থা। আমরা বেশ কিছু লঞ্চ ভিড়েছিলাম, বাট যাত্রীর অভাবে আমরা এগুলো ছাড়তে পারিনি। ভাড়া নিচে ডাবল বসাবে, এক সিটে দুইজন বসাইছে, সব সিট ব্লক করছে, কিন্তু ভাড়া নিচে সমানই। স্বাস্থ্যবিধি মানা নাই আর কি, সবাই যেভাবে করো আগে যেভাবে নামছে লোক সেইভাবেই লোক উঠে। শুরু হয়েছে রফতানিমুখী পোশাক শিল্পের উৎপাদন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শ্রমিকেরা, তবে প্রথম দিন 60 থেকে 70 শ্রমিক দিয়ে কাজ শুরু করে কর্তৃপক্ষ। এদিকে বিজিএমইএ ঠিক করে দেয় নির্দেশনা অনুযায়ী কারখানাগুলোতে নিশ্চিত করে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম। বিজিএমইএ নেতাদের দাবি, ক্রেতাদের চাপে কারখানা চালু করা ছাড়া বিকল্প ছিল না। চলতি অর্থবছরে পোশাক খাত থেকে $3,500 কোটি রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। উদ্যোক্তারা বলছেন, নতুন করে কারখানা বন্ধ না করা হলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। রাস্তাঘাটে পুলিশ আটকাইছে, পরে টাকা নিছে, নেওয়ার পরে ছাড়ছে। দুইজন আসছে 4,000 টাকা দিয়া। এমনি সময় লাগে 500-700। বাড়ির থেকে শুরু করছি, অটোতে আইসি, অটোর থেকে তারপরে লঞ্চে আইসি, পরে হাইটে আইসি। মালিক আর শ্রমিককে শোষণ করে না, শ্রমিক ও মালিককে শোষণ করে না। আমরা এখন সবাই শোষিত হই বায়ারদের দ্বারা। সো বায়ারদেরকেও আমাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। যেটা আমরা মোকাবেলা করেছি, সেখানে আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে। সেই হিসাবে আমাদের সেক্টরে সংক্রামিত হয়নি। আমরা সেদিকে অবশ্যই খুব কঠোর নজর রাখবো। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 231 জন। এ নিয়ে মোট মৃত্যু 20,916। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 14,844 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 29.97%। নমুনা পরীক্ষা হয়েছে 49,529টি। এ পর্যন্ত শনাক্ত 12,64,328 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,054 জন। মোট সুস্থ 10,93,266। মৃত 231 জনের মধ্যে পুরুষ 139 আর নারী 92 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 77 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 53, খুলনায় 44, রংপুরে 18, রাজশাহীতে 13, ময়মনসিংহে 11, সিলেটে 9 ও বরিশালে 6 জন মারা গেছেন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও মিলছে না বেড। চরম ভোগান্তি গুরুতর করোনা রোগীদের। বিভিন্ন এলাকা থেকে উন্নত চিকিৎসার আশায় ঢাকায় এলেও ভর্তি হতে পারছেন না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বেড নয়, করা হচ্ছে ফিল্ড হাসপাতাল। এদিকে সোমবার থেকে শুরু হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান।
অক্সিজেন দিতে হবে, তাড়াতাড়ি তো অক্সিজেন লাগাইছে, এখন খালি বলছে সিট খালি নেই। চিকিৎসা ভালো, কিন্তু পরিবেশটা আমি ঝিনাইদহ থেকে আসছি, তখন আমার গায়ে জ্বর ছিল, মুখে স্বাদ ছিল না। এখন আমি সুস্থ। এক সপ্তাহের মধ্যে আগামীতে প্রায় 1 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করব। 1 কোটি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। আমাদের হেলথের সেই সক্ষমতা আছে যে কোটি কোটি ভ্যাকসিন তারা সপ্তাহে দিয়ে দিতে পারবে, সেই ব্যবস্থা আমাদের আছে। রাষ্ট্রপতি হিসেবে নয়, বঙ্গবন্ধুকে খুন করে একটি আদর্শকে মুছে ফেলার পরিকল্পনা ছিল খুনিদের, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি জাতিকে মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠার সুযোগকে ধ্বংস করে দেয়া হয়েছিল। অভিযোগ করেন, জাতির পিতাকে হত্যার পেছনে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের ইন্ধন ছিল। হত্যাকারীরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জঘন্যতম এই খুনের পরিকল্পনা করে। বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় এসে খুনিদের নানাভাবে পুরস্কৃত করেন। বলেন, 15 আগস্টে হত্যার বিচার হয়েছে, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা তা এখনও আবিষ্কার হয়নি, তবে একদিন আবিষ্কার হবে। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া, এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি, 15ই ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকরা। নির্মম সে হত্যাকাণ্ড স্বাধীন বাংলার উন্নয়ন অগ্রগতিকে স্তিমিত করে রুদ্ধ করে বাঙালির এগিয়ে চলার পথ। ম্লান হয় স্বাধীন গৌরবোজ্জ্বল ইতিহাস। ষড়যন্ত্রের পরেও বঙ্গবন্ধুর স্বপ্নকে ভুলুণ্ঠিত করতে পারেনি পেছনের শত্রুরা। সেই কাল রাতের হত্যাযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নানা চড়াই উতরাই পেরিয়ে 50 বছরের বাংলায় রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর পরিবার। বিচার হয়েছে জাতির পিতার হত্যাকারীদের। কলঙ্কের গ্লানি মুছে উন্নত থেকে এখন সমৃদ্ধির পথে, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে চলেছে দেশ। শনিবার দিবাগত রাত 12:01 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি, পরে আলোর মিছিল করে নেতাকর্মীরা। প্রতি বছরের মতো এবারও ধানমন্ডি 32 নম্বরে 15 আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণ করে নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো পুরো আগস্ট জুড়ে নানা কর্মসূচি পালন করবে। 21 আগস্টে যারা গ্রেনেড হামলা করেছে, ওই দুষ্ট চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এখনো সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। সিরিজ বোমা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় হত্যা করেছে। আজকের প্রেক্ষাপট দাঁড়িয়ে আমরা শপথ নিব, আর যেন পরাজিত শক্তি মাথা উত্থান করে না দাঁড়াতে পারে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে 15 আগস্টের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, 15 আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডির 32 নম্বর এবং বনানী কবরস্থানে বিশেষ নিরাপত্তা থাকবে। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানে যোগদানকারীদের মাস্ক পরার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। সকল অনুষ্ঠানস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হবে। অনুষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করা হবে এবং আমরা অনুরোধ রাখবো সবাইকে মাস্ক ছাড়া যেন কেউ অনুষ্ঠানে না যান। করোনা সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন,
ও তার আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির পৃথিবীতে আর নেই। 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলেই বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে নেতাকর্মীরা। খুন করে যারা আস্ফালন করেছে তারা ফাঁসিতে ঝুলেছে। এখনো যে সকল খুনি দেশের বাইরে রয়েছে তাদেরকেও ফিরিয়ে আনা হবে এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। খুনিদের ফিরিয়ে এনে বাস্তবায়ন করা হবে আদালতের রায়। বিশ্বজুড়ে আরও 8,500-এর বেশি প্রাণ গেল করোনা ভাইরাসে। মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে 42,32,000। দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। 24 ঘন্টায় 1,008 শতাধিক প্রাণ গেছে দেশটিতে। 37,000-এর ওপর নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা। এদিন ব্রাজিলে কিছুটা কম ছিল প্রাণহানি, মারা গেছেন 925 জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে 792 জনের। 550 মতো প্রাণহানি দেখল ভারত। শনিবারও 41,800 মতো আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। 450-এর ওপর মৃত্যু হয়েছে মেক্সিকোতে। কোভিড সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। একদিনে 50,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। কিছুদিন নিয়ন্ত্রণে থাকার পর আবারও কোভিড সংক্রমণ বাড়ছে ভারতে। টানা 6ষ্ঠ দিনের মতো 40,000-এর ওপর নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা। শনিবার 41,800-র মতো করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে প্রায় 500 জনের। গত কয়েকদিনের পরিস্থিতি বিবেচনায় করোনার থার্ড ওয়েভের আশঙ্কাও করছেন অনেকে। এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি কেরালায়। টানা 6 দিন ধরে রাজ্যটিতে 20,000-এর ওপর করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন চলছে সেখানে। উত্তরপ্রদেশেও চলছে কড়াকড়ি। করোনার গ্রিন পাসের বিরোধিতায় উত্তাল ইতালি। কোভিড ভ্যাকসিন সম্পন্ন হয়েছে এমন নাগরিকদের দেয়া হবে এই কার্ড, যেটি ব্যবহার করে গণপরিবহন, শপিং মল এবং পার্ক ব্যবহার করতে পারবেন ইতালির নাগরিকরা। গ্রিন পাস যাদের নেই তারা বঞ্চিত হবেন এই সুযোগ থেকে। বিক্ষুব্ধরা বলছেন, এমন বক্তব্য বা এমন সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। আমি টিকা নেব কিনা সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। এটা আমার ইচ্ছার বিরুদ্ধে করা একটি সিদ্ধান্ত। এটা গণতন্ত্র এবং মানবতা বিরোধী। আপনি চাইলেই কারো ওপর ভ্যাকসিন নেওয়ার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। তাই আমরা এখানে বিক্ষোভ করছি। এই লড়াই আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। করোনা সংক্রান্ত বিশেষ পাস প্রচলনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। শনিবার রাজধানী প্যারিসে তৃতীয় সপ্তাহের মতো বিশেষ পাসের বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজারো মানুষ। আগে থেকেই মোতায়েন করা ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 3,000 সদস্য। বিভিন্ন স্থানে মিছিলের সময় পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় 3 পুলিশ কর্মকর্তা সহ আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় 10 জনকে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের 6 মাসের মাথায় দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, মিন অং হ্লাইংকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। অপরদিকে এক টেলিভিশন ভাষণে আগামী 2 বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন জান্তা প্রধান। বলেন, 2023 সালের আগস্টের মধ্যে মিয়ানমারে নির্বাচন করা হবে। অর্থাৎ জান্তা প্রধানের এই ঘোষণা অনুযায়ী আরও অন্তত 2 বছর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে মিয়ানমার। এর আগে ক্ষমতা দখলের সময় 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। মিয়ানমারে গত 6 মাসের সেনা শাসনে 75 শিশু সহ অন্তত 900 মানুষকে হত্যা করা হয়েছে। গুম হয়েছে শতাধিক। দেশটিতে সেনা অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হওয়ায় শনিবার এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। জান্তা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও এনেছে সংস্থাটি। HRW বলছে, গণতন্ত্রে ফেরার দাবিতে বিক্ষোভের কারণে বিনা বিচারে আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। আন্দোলনে যোগ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাজার হাজার সরকারি কর্মচারীকে। করোনা পরিস্থিতিতে করুণ দশা দেশটিতে। একটি নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে। সেজন্য প্রস্তুতি দরকার। আমি বহুদলীয় নির্বাচনের অঙ্গীকার করছি। তার আগে উপযুক্ত পরিবেশ তৈরিতে যা যা দরকার করতে হবে। আসিয়ানের সাথে কাজ করতেও প্রস্তুত আছে মিয়ানমার। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ 5 ম্যাচের T20 সিরিজের জন্য রোববার অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
2বার কোভিড পরীক্ষায় পাশ করে এরপর মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। সকাল 10টায় মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, যেখানে 17 সদস্যের দলে অনুশীলনে দেখা যায়নি মোসাদ্দেক হোসেনকে। অনুশীলনের প্রথম 15 মিনিট সাকিবের নেতৃত্বে রানিং করেন ক্রিকেটাররা, পরে 15 মিনিটে চলে ফুটবল অনুশীলন। এদিকে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মিরপুরে ইনডোর ও আউটডোর অনুশীলন করেছে সফরকারী অস্ট্রেলিয়া। 3, 4, 6, 7 ও 9 এই আগস্টের এই কয়েকদিন মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচে শুরু হবে সন্ধ্যা 6টায়। এদিকে বাংলাদেশের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলেছেন অজি ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। দেখুন, বৃষ্টি হচ্ছে, কাটেল ওভারের ম্যাচ হতে পারে। সামনে টি-20 বিশ্বকাপ, তাই পুরোপুরি স্পিন সহায়ক উইকেট হবে না হয়তো, তবে টানা খেলা তাই শেষের দিকে বল টার্ন করতে পারে। উইন্ডিজে টি-20 সিরিজ ভালো যায়নি আমাদের, তবে যতটুকু জেনেছি এখানকার উইকেটও প্রায় একই হবে। জানি স্পিনে তারা আমাদের কাবু করতে চাইবে, এই নিয়ে বিশেষ পরিকল্পনাও আছে আমাদের। এমন উইকেট নিয়ে আমি রোমাঞ্চিত। বিশ্ব রেকর্ড দিয়ে শেষ হয়েছে টোকিও অলিম্পিকের সাঁতার ইভেন্ট। সাঁতারের শেষ ইভেন্ট 100 মিটার মিডলেতে নিজেদের রেকর্ড ভেঙে রঙিন সমাপ্তি যুক্তরাষ্ট্রের, যেখানে পদকের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেলেব ড্রেজেল। রেকর্ড করে 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জেতান তিনি। এছাড়া রেকর্ড করে 100 মিটার মিডলেতে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। টোকিওর অ্যাথলেটিক্স সেন্টারে 3 মিনিট 26.78 সেকেন্ড সময় নিয়েছেন দেশটির সাঁতারুরা। এর আগের রেকর্ডটিও ছিল যুক্তরাষ্ট্রের, সেবার 3 মিনিট 27.28 সেকেন্ডে শেষ করেছিল সাঁতার। এর আগে টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ অ্যাথলেট হিসেবে বিদায় নেন স্প্রিন্টার জহির রায়হান। রোববার 400 মিটার স্প্রিন্টের হিট থেকে বিদায় নিশ্চিত হয়েছে অ্যাথলেটের, যেখানে 3 নম্বর হিটের 3 নম্বর লেনে দৌড়ান জহির রায়হান। 48.29 সেকেন্ড সময় নিয়ে 8 জনের মধ্যে সব শেষে দৌড় শেষ করেন তিনি। সব মিলিয়ে 48 জনের মধ্যে 44তম হয়েছেন তিনি। অথচ ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা থাকলেও ব্যর্থ হয়েছেন জহির। এই ইভেন্টে তার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। 29 বছর পর অলিম্পিকের 400 মিটার স্প্রিন্টে অংশ নিয়ে হতাশ করলেন জহির। এদিকে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষ 100 মিটার স্প্রিন্টের লড়াই। করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকার জনগণের সাথে পরিকল্পিতভাবে প্রতারণা করছে। 3টি জেলার দায়িত্বশীল নেতাদের কাছে করোনা সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব। এ সময় দলটির করোনা পর্যবেক্ষণ কমিটির প্রধান অভিযোগ করেন, মানুষকে সহায়তা দিতে গিয়েও গ্রেফতার হচ্ছে নেতাকর্মীরা। উন্নত করবার কোনো প্রচেষ্টা সরকারের নেই। অন্যদিকে ঢাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে জনগণকে প্রতারণা করবার জন্য অসত্য তথ্য দিচ্ছে। তারা যেভাবে এরকম একটা মহামারীকে, অতি মহামারীকে হ্যান্ডেল করছে, তাতে তাদেরকে 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নাই। যারা মানুষের জানমালের রক্ষা করতে পারে না, তারা সরকার চালাতে পারে না। সরকারের ভুল নীতির কারণে দেশে করোনায় মৃত্যুহার বেড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা মোকাবেলা, শ্রমিক হয়রানি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে সরকার। পরিকল্পনাহীনতায় সাধারণ মানুষের জীবন বিপন্ন। লকডাউন নিয়ে যা হচ্ছে তা তুঘলকি কাণ্ড। স্কুল কলেজ খোলা সহ বিভিন্ন ইস্যুতে 6 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সরকারের ভুল নীতির কারণে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে পর্যদুস্ত হয়ে গেছে। সরকার ভুল পথে হাঁটছেন। ভুল পথে হাঁটলেও সংশোধন করে, কিন্তু সেটা করার কোনো ইচ্ছা সরকারের নাই। সরকার জনসাধারণকে তার প্রজা মনে করেন, প্রজাদের কাছে কোনো জবাবদিহিতা দিতে হয় না। কখনো বিশিষ্ট আলোচক, চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, কখনো গবেষক। প্রয়োজনে বনে যেতেন কূটনীতিক, ব্রিগেডিয়ার জেনারেল। প্রতারণার জন্য নিজেকে এসব পরিচয় জাহির করতেন ডাক্তার ইশরাত রফিক ঈশিতা। অনেকের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব। ঈশিতার কর্মকাণ্ডের সহযোগী ছিলেন ডিপ্লোমা পাস পোশাক কারখানার কর্মচারী শহীদুল ইসলাম দিদার। তিনিও নিজেকে জাহির করতেন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা হিসেবে। দুজনে মিলে বানান নানা সংগঠন, খোলেন ফেসবুক পেজ। ঈশিতার ভুয়া ডিগ্রি, পদ এবং পদপদবি প্রচারের জন্য ব্যবহার করতেন IPTV চ্যানেল। ঈশিতা মিরপুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ পেলেও শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য চাকরিচ্যুত হন।
হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক 2 মামলায় চিত্রনায়িকা একার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পৃথক 2 মামলার সুষ্ঠু তদন্তের জন্য 6 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শনিবার সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে 5 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। জানা গেছে, একার বাসায় 3 মাস ধরে কাজ করেন এক গৃহকর্মী। 1 মাসের বেতন দিলেও 2 মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। পুলিশ যে তাকে উদ্ধার করার পরে পুলিশ এই নায়িকার বাসায় তল্লাশি করে 5 পিস ইয়াবা এবং 50 গ্রাম গাঁজা এবং 1 বোতল বিদেশি মদ পায়। সেটাকে নিয়ে 2টো মামলা হয় এবং সেই 2টি মামলায় আজকে 6 দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড এবং জামিন বাতিলের জন্য পিটিশন দিয়েছিলাম, আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড এবং বাতিল জামিন উভয় আবেদন নামঞ্জুর করেন। সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন গত 13 জুলাই থেকে নিখোঁজ। সকালে ক্র্যাবে মিন্টু চন্দ্রের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। অধ্যক্ষের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান, গত 18 দিন যাবৎ নিখোঁজ তার ভাই। 22 জুলাই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মিন্টুর সহকর্মীদের কাছে সহযোগিতামূলক আচরণ পায়নি বলেও অভিযোগ পরিবারের। নিখোঁজের পেছনে কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম ও পরিচালক মোতালেব জড়িত থাকতে পারে বলে ধারণা করছে মিন্টুর পরিবার। বিগত 13 জুলাই 2021 তারিখ থেকে মিন্টু চন্দ্র বর্মনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে উদ্ধারে সাংবাদিক ভাই বোন, দেশবাসী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং প্রশাসনের কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করছি। বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন নিহত হয়েছেন। রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়িটি জব্দ করলেও পলাতক গাড়ির চালক, তবে আটক রয়েছে গাড়ির মালিক। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক হওয়ার আগে মালিক জানিয়েছেন, শনিবার সকালে ট্রিপ নিয়ে নওগাঁ গিয়েছিলেন চালক। সেখান থেকে ফিরেই গাড়িতে তুলেছিলেন নায়েমের কর্মকর্তাদের। 50 বছর বয়সী হেলাল উদ্দিনের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে, থাকতেন তেজগাঁ ট্রাফিক পুলিশ ব্যারাকে। স্ত্রীর পরকীয়ার জের ধরে ব্যবসায়ী জলিলকে হত্যা মামলায় লালমনিরহাটে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে 11 দিন পর দুপুরে পৌরসভার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, 22 জুলাই জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী মমিনা বেগম তার প্রেমিক গোলাম রব্বানী শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাড়াহুড়া করে জলিলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করে তারা। ঘটনা সন্দেহ হলে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মমিনা রব্বানী সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিনা ও রব্বানী হত্যার কথা স্বীকার করলে বাকিদের ছেড়ে দেওয়া হয়। কক্সবাজারে আবারও কিছুটা অবনতি হয়েছে প্লাবন পরিস্থিতির। এখনও পানিবন্দী লাখখানেক মানুষ। শনিবার বিকেল থেকে আবারও বৃষ্টি শুরু হয়। প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে, বাড়ছে নদীর পানি। টেকনাফের হিনলা রঙ্গিখালি এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের রুখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প প্লাবিত হয়েছে। এতে ক্যাম্পের শতাধিক ঘর নষ্ট হয়েছে। এদিকে কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার বিকালে জেলা প্রশাসকের নেতৃত্বে 8টি টিম শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সাইক্লোন শেল্টার অথবা অন্যত্র চলে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক। অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। জেলা প্রশাসক জানান, টানা বর্ষণে পাহাড় ধসে এরই মধ্যে অনেকের প্রাণ গেছে। তাই দুর্ঘটনা এড়াতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির 6 দিন পার হতে চললেও আসাম মিজোরাম সীমানা বিরোধ নিয়ে চলমান উত্তেজনা কমেনি। গোলাগুলির ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশের 6 কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে মিজোরাম পুলিশ। বিপরীতে আসাম সরকারের অভিযোগ, মিজোরামের আগ্রাসী আচরণের জন্য সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। ওই এলাকায় অবৈধভাবে দখলদারিত্ব চালানোর চেষ্টা অনেকদিন ধরেই করে আসছিল মিজোরাম। ঘটনার দিন সকাল থেকেই ওই এলাকা উত্তেজনা চলছিল। আসাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে যান। আলোচনার পর ফিরে আসার সাথে সাথে মিজোরাম পুলিশ গুলি শুরু করে।
within Assam state. ২৬ তারিখ আসাম নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য বাফার জোনের ভেতরে অবস্থান নেন। এরপর তারা মিজোরাম পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকেন। এ সময় মিজোরামের একটি চেকপোস্টও দখল করা হয়। Assam Armed Forces. গ্রাম ও সীমান্ত এলাকা নিয়ন্ত্রণের পর এবার প্রধান শহরগুলো দখলের মিশনে নেমেছে তালেবান। 3টি গুরুত্বপূর্ণ শহর দখল নিতে চায় গোষ্ঠীটি। তীব্র লড়াইয়ের পর হেরাত, লস্করগাঁ এবং কান্দাহারের একাংশে ঢুকে পড়েছে যোদ্ধারা। প্রতিরোধে মরিয়া সরকারি বাহিনী চলছে তুমুল লড়াই। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের তৎপরতা দেখালো গোষ্ঠীটি। একযোগে হামলা জোরদার করে 3 গুরুত্বপূর্ণ শহরে। একদিন আগেই মার্কিন বিমান হামলা হেরাত শহর থেকে বিদ্রোহীরা পিছু হটেছে বলে জানিয়েছিল আফগান বাহিনী। তবে শনিবার আবারও শহরটির দক্ষিণাঞ্চলে ব্যাপক সংঘাত হয় দুপক্ষের। এরই মধ্যে দেশের অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে। মহামারী শুরুর পর সবচেয়ে ভয়াবহ সময় পার করছে থাইল্যান্ড। হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মর্গে জায়গা হচ্ছে না মরদেহের। পণ্য পরিবহনের ফ্রিজিং কন্টেইনার ব্যবহার করা হচ্ছে মরদেহ সংরক্ষণে। হাসপাতালে জায়গা না থাকায় চিকিৎসার জন্য তৈরি হচ্ছে একের পর এক ফিল্ড হাসপাতাল। কোনো উপসর্গ ছাড়া যেসব মৃত্যু হচ্ছে সেসব মৃতদেহের নমুনা পরীক্ষার পর 20% ক্ষেত্রেই মিলছে ভাইরাসের অস্তিত্ব। পরীক্ষার জন্য তাই সংরক্ষণ করতে হচ্ছে কিছু মরদেহ। কোভিড রোগীদের মরদেহগুলো কন্টেইনারে রাখছি। যেসব মরদেহ সৎকারে দেরি হবে বা স্বজনরা নিয়ে যেতে পারছে না সেগুলো এখানে রাখা হচ্ছে। সুনামির ঘটনার পর ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিতের জন্য এগুলো ব্যবহার করতাম, এরপর আর দরকার হয়নি। তবে এবার আবারও কিনতে হলো। হাসপাতালে 10টি ফ্রিজার মর্গে সর্বোচ্চ 7টি ময়নাতদন্ত হয়। এখন দৈনিক মৃত্যু অনেক বেশি। অজানা কারণে যাদের মৃত্যু হচ্ছে তাদেরও নমুনা পরীক্ষার জন্য রাখতে হচ্ছে। মর্গে আর জায়গা হচ্ছে না। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 237 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে 218 জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 862 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 828 রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 2895 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কিছুদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এইডিস মশা নিধনে পরিচালিত চিরুনি অভিযান নগর ভবন থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। ডেঙ্গু প্রতিরোধ ও এইডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান। ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে দাবি করে মেয়র বলেন, আগস্টের মধ্যে আক্রান্তের সংখ্যা শূন্যের কোথায় নামিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাপস আরও বলেন, সোমবার থেকে বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে ডিএসসিসি। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, তাই ওয়ার্ড কাউন্সিলর ও ভলান্টিয়ারদের নিয়ে বাসা বাসা পরিচ্ছন্নতা অভিযান জরুরি। অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে এবং আগামীকাল থেকে আমরা কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণ কক্ষ করে ফেলছি আমাদের নগর ভবনে, যে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা পুরোটা তদারকি করব। ডেঙ্গু এডিস মশা বাহিত একটি রোগ। 75 ওয়ার্ডের 75 জন কাউন্সিলর যখন যাবেন এবং আমাদের নারী কাউন্সিলররা যখন তার সাথে যোগ হবেন এবং তার সাথে যোগ হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাইলে কি এটা কি আর মোকাবিলা করার অসুবিধা হবে? রাজশাহীর গ্রামগুলোতে অধিকাংশ মানুষ ভুগছেন জ্বর, কাশি ও ব্যথায়, যেগুলো করোনার উপসর্গ হিসেবে বিবেচিত হয়। তাদের বেশিরভাগই যাচ্ছেন না হাসপাতালে। ভরসা স্থানীয় চিকিৎসককে। তাদের ভাষ্য, বর্ষাকালে জ্বর কাশি সবারই হয়, ঝুঁকির কিছু নেই। অবশ্য অবস্থা বেগতিক হলেই কেবল করছেন নমুনা পরীক্ষা, হচ্ছেন করোনা প্রমাণিত। স্বাস্থ্য বিভাগ বলছে, এমন পরিস্থিতির উত্তরণ ঘটানোর প্রধান উপায় গণটিকা। জ্বর আর কাশিটা একটু বেশি, জ্বর এখন নাই, কাশি হালকা আছে। 3 জন বেশ 2 সপ্তাহের মতো মোটামুটি এখন সুস্থ আর কি। আমাদের কাছে পেশেন্ট আসছে আর কি, জ্বর সর্দি নিয়ে অনেকে, যেগুলো আসছে যেগুলো মানে কমপ্লিকেটেড মনে হচ্ছে সেগুলো রেফার করে দিচ্ছি। গ্রামে যখন আমাদের এইরকম সর্দি কাশির পরিমাণ বেশি হয়ে যায়, তখন আমাদের চৌকিদারদেরকে, গ্রাম পুলিশ যারা আছে তাদেরকে দিয়ে ওগুলানকে আমরা কালেকশন করে উপজেলায় আমরা একটু ট্রিটমেন্টের জন্য পাঠাই। তারা কিন্তু বুঝতে পারে না তারা করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে যখন তাদের স্যাচুরেশনটা কমে যায় তখনও তারা বুঝতে পারে না, কারণ পালস অক্সিমিটার ধরতে পারে না। তো দেখা গেলো যখন তাদের একদম 60-70-এ আসে তখন তারা নিঃশ্বাসে কষ্ট শুরু হয়, তখন হাসপাতালে আসার জন্য চেষ্টা করে। যদি পজিটিভ হয় তাহলে আমার বাসা লকডাউন হয়ে যাবে। আমি 14 দিনের জন্য বাসা থেকে বের হতে পারবো না, আমার আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, কেউ ঘর থেকে বাইরে যেতে পারবে না, আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। এই যে ভীতি বা এই যে আতঙ্ক বা এই যে আশঙ্কা, এটা কিন্তু এখনও গ্রামে খুব বেশি পরিমাণে আছে। দীর্ঘ 65 বছর পর ফের চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল। এই পথে পণ্য পরিবহনে 150 কিলোমিটার পথ সাশ্রয় হবে। আজ থেকে এই পথে 2টি পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে। শুরুতে পণ্যবাহী ট্রেনে ভারত থেকে পাথর ও গম আসবে।
এমনকি এই পথে অক্সিজেনবাহী ট্রেনও চলাচল করতে পারে। 2020 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এর আগে গত 29 জুলাই ভারতীয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দুটি ইঞ্জিন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসে, পরে হলদিবাড়ি সীমান্ত দিয়ে চিলাহাটি রেল স্টেশনে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে পুনরায় ফিরে যায়। তুরস্কে ভয়াবহ দাবানলের পেছনে কোনো চক্র জড়িত প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার বানগাতাও শহরে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তুরস্কে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দক্ষিণাঞ্চল এলাকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। মানগাতাওয়ে দগ্ধ হয়েছেন 4 শতাধিক মানুষ, এদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিস কর্মী। তীব্র বাতাসে বেড়েছে আগুনের তীব্রতা। অন্তত 98টি এলাকায় জ্বলছে আগুন। ülke ve millet olarak কোনো নাশকতা চালানো হলে কঠোর পরিণাম ভোগ করতে হবে, এ ধরনের কিছু ইঙ্গিত আমরা পেয়েছি। দাবানলের পেছনে কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। hamdolsun নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় বিজেপির এক বিধায়ককে নোংরা পানিতে হাঁটতে বাধ্য করল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ভারতের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম বলছে, হাপুর জেলার গড়মুক্তেশ্বর আসনের বিধায়ক কমল সিং মানিক সামনে নির্বাচন তাই প্রচারণার জন্য ঢোলপুর গ্রামে যান তিনি। এ সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। হাত ধরে ধরে টেনে নোংরা পানিতে নামানো হয় তাকে। গ্রামবাসী বলছে, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ড্রেনের নোংরা পানি জমে, চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবু এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি বিধায়ক, এমনকি ভোটে জেতার পর আর গ্রামে যাননি তিনি। বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় 27 কৌশলী। শনিবার মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। জানায়, গত বছর হ্যাকিংয়ের শিকার হয় সোলার উইন্ডস সফটওয়্যার ব্যবহারকারী কর্মকর্তাদের অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট। এতে সরকারের অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এমন আশঙ্কা মার্কিন প্রশাসনের। হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে ওয়াশিংটন। বলা হচ্ছে, কৌশলীদের ইমেইলে অনেক সময় স্পর্শকাতর তথ্য আদান প্রদান হয়, গোপন কোডও ব্যবহার করেন তারা। সেসব ব্যবহার করে আরও বড় ধরনের অপরাধ করতে পারে হ্যাকাররা, রয়েছে এমন আশঙ্কা। ভারতের প্রো কাবাডি লিগে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের 8 জন খেলোয়াড়। প্রো কাবাডির 8ম আসরেটি এই লিগে ডাক পেয়েছেন জাতীয় দলের আমানুজ্জামান মুন্সি, তুহিন তরফদার, জাকির হোসেন, সবুজ মিয়া, মাসুদ করিম, জিয়াউর রহমান, মনিরুল ইসলাম ও মোহাম্মদ হাসান। জুন জুলাইয়ে প্রো কাবাডির আসর শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণে আগস্টের শেষ সপ্তাহে মুম্বাইয়ে শুরু হবে প্রো কাবাডির এবারের আসর। টোকিও অলিম্পিকের পুরুষ হকিতে গ্রেট ব্রিটেনকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। আর 49 বছর পর সেমিফাইনালে গিয়ে অলিম্পিকের রেকর্ড ভারতের। 1980 সালে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল ভারত, কিন্তু সেবার 6টি দল অলিম্পিকে খেলায় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়নি। 1972 সালে মিউনিখ অলিম্পিকে পাকিস্তানের বিপক্ষে শেষ সেমিফাইনাল খেলে ভারত। এরপর 49 বছর পর এবারই প্রথম অলিম্পিকের আসরে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। এদিকে অলিম্পিকে নারী ব্যাডমিন্টনের সেমিফাইনাল নিশ্চিত করলেন ভারতের পিভি সিন্ধু। অলিম্পিকে পদক নিশ্চিত করা থেকে আর মাত্র এক ধাপ পিছিয়ে আছেন সিন্ধু। সেমিফাইনাল ম্যাচ জিতলেই রৌপ্য নিশ্চিতের সাথে ফাইনালে পৌঁছে যাবেন এই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। অলিম্পিক ব্যাডমিন্টনে ভারতের প্রথম পদক এসেছিল সাইনা নেহওয়ালের হাত ধরে। এবার সিন্ধু সেমিফাইনাল নিশ্চিতের সাথে পদক পাওয়া থেকে এক ধাপ পিছিয়ে আছেন, তাই সিন্ধুর হাত ধরে আরেকটি পদক পাওয়ার আশা ভারতের। মদ, ইয়াবা ও নেশাজাতীয় বিভিন্ন দ্রব্যসহ মডেল পিয়াসাকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আরও জানবো সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে, তিনি আছেন ঘটনাস্থলে। শান্ত, মডেল পিয়াসাকে আটকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? গুলশানের সে অভিযান শেষ করে আমরা কিন্তু এখন শ্যামলী এলাকায় চলে এসেছে এবং শ্যামলী এলাকায় কিন্তু আরেকটি বাসায় অভিযান চলছে এবং এখানে মডেল মৌ তার বাসায় অভিযান চলছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ মদের বোতল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই অভিযানে কিন্তু আমরা দেখেছি যে তার বাসায় দীর্ঘক্ষণ অভিযান চলেছে এবং প্রথম দিকে আসলে তেমন কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ডিবির যে
সার্চ করা হয়েছে। সেই সার্চের মাধ্যমে কিন্তু এই মদ এবং ইয়াবা এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডিবি পুলিশ কোনো ব্রিফিং আমাদেরকে করেনি। আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলে বা সামগ্রিক যে তথ্য রয়েছে সেই তথ্য আমরা জানাতে পারবো। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি যে এখানে অভিযান আসলে কোন পর্যায়ে চলছে এবং আসলে আরও কোনো অভিযান পরিচালিত হবে কিনা সেটা আমরা অপেক্ষায় রয়েছে যে আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদেরকে কখন আসলে ব্রিফ করে। সৌমিত্র। শান্ত, যেই দুজন মডেলকে আটক করেছে তাদের পরিচয় সম্পর্কে বাড়তি কিছু নিশ্চিত হওয়া গেছে কিনা, মানে তাদের ক্যারিয়ার বা তাদের কাজ এবং এইসব সংশ্লিষ্টতার সঙ্গেও তাদের কর্মক্ষেত্রে বা অন্য কোনো মাত্রায় যোগাযোগ কিছু বাড়তি কোনো তথ্য এখন পর্যন্ত পেয়েছেন? সৌমিত্র, এখন পর্যন্ত আমরা যদি যেটুকু তথ্য জানতে পেরেছি যে আসলে মিডিয়া জগতেই আসলে তাদের পদচারণা ছিল, কিন্তু কোন কোন অপরাধের সাথে জড়িত তারা ছিলেন অথবা আদৌ কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেই জায়গাগুলো আনুষ্ঠানিকভাবে পুলিশ না বলা পর্যন্ত আমরা আসলে দর্শক শ্রোতাদেরকে তেমন সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। তবে এখানে বাসায় আমরা যেই পুরো অঙ্গভঙ্গি দেখেছি অথবা পুরো যেই বাসা যেভাবে আসলে সাজানো হয়েছে, এখানে ছোট্ট একটা বারের আদলেই সাজানো হয়েছিল এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সকল উপকরণ এখানে উপস্থিত রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে পুলিশ কি অভিযোগ তারা পেয়েছিল অথবা কোন তথ্যের ভিত্তিতে আসলে অভিযান পরিচালিত হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে পুলিশ জানানোর পরে হয়তো আমরা পুরোপুরি তথ্যগুলো দিতে পারবো। তো এখন পর্যন্ত বলা যায় যে মডেল পিয়াসাকে কিন্তু পুলিশের হেফাজতেই রাখা হয়েছে এবং এই বাসাতে অভিযান শেষেই আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে ব্রিফ করার কথা রয়েছে। সেই ব্রিফিং এর পরেই হয়তো বা আমরা পুরোপুরি শান্ত ব্রিফ করা হলে তখন তো আমরা জানবো। এর বাইরে আপনি এখন এমনিতে কি দেখতে পাচ্ছেন, মানে পুলিশ যেসব জিনিস আটক করেছে সেগুলো এবং এর বাইরে বাসার আপনি বর্ণনাও দিচ্ছিলেন এবং সেটা যেহেতু ইতিমধ্যে পুলিশের একটা অভিযানের মধ্যে রয়েছে, সেখানকার চিত্র যদি আমরা খানিকটা দর্শকদেরকে দেখাতে পারি। সৌমিত্র, আমি যদি এই বাসার অংশটা দেখাই তাহলে এটা একটি ড্রয়িং রুম। এই জায়গাটিতে সবাই বসতেন এবং বসার এই জায়গাটিতে আমরা শেষ যে কর্নারটি রয়েছে সেই কর্নারের দিকে একটু এগোতে চাই আমরা। এখানে আমরা দেখেছি যে এই অংশটিকেই একটা বারের মতো করে সাজানো হয়েছে এবং এখানেই সকল সরঞ্জামাদি ছিল, তাদের মদ্যপানের যেই অংশগুলো সেই জায়গাগুলো আমরা এখানে দেখেছি এবং পুরো বাসাটিতে আসলে বলা যায় যে আসলে একটা পরিবার ছিল এবং সেই পরিবারের সদস্যদের বাইরেও বেশ কয়েকজনের আসা যাওয়া আমরা এখানে দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু অনানুষ্ঠানিকভাবে যতটুকু জেনেছি যে এখানে প্রায় মদের আসর বসতো বা এই ধরনের অভিযোগগুলো বিষয় নিয়ে পুলিশ নিজেদের মধ্যেও আলোচনা করছিলেন। তো তার ভিত্তিতে আসলে আমরা এখন পর্যন্ত এই যে ভাষা দৃশ্য সেই দৃশ্যগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারি এবং যেই ঘর থেকে আসলে মূল ইয়াবা এবং মদের বোতলগুলো উদ্ধার হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা যদি একটু দেখি, ঘরের ভেতরের দৃশ্যগুলো চিত্রগুলো সেইটুকু আমরা যদি দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে অবশ্য পুলিশের সদস্যরা এখন এদিকে আসতে না করছেন আমাদেরকে, যদিও এই ঘর থেকেই আমরা দেখেছি যে ইয়াবা এবং তার ঘরের পাশে যে একটা টয়লেট ডোরের পাশে তার যেই ড্রেসিং টেবিলের সাথেই আসলে ইয়াবা গুলো সংগ্রহ করা হয়েছে, এখান থেকে ইয়াবা পাওয়া গিয়েছে এবং এখন তার সাথে আসলে পুলিশের সদস্যরা কথা বলছেন। আমরা এখানে আসলে যেই চিত্রটা দেখেছি যে এখানে ড্রয়ারগুলো ছিল এবং এই ড্রয়ারের ভিতর থেকেই কিন্তু এগুলো বের করা হয়েছে ইয়াবা এবং মদের বোতলগুলো এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুরো তথ্যগুলো পাওয়া যায়নি এবং যেই কথা আমরা অন্ততপক্ষে প্রথম থেকে একটু আঁচ করতে পেরেছিলাম যে আসলে কোনো প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা অথবা অন্তর্কোন্দল আছে কিনা এই জায়গাগুলো নিয়ে আসলে বাদীপক্ষ বলি অথবা যার বাসায় আসলে অভিযান চালানো হয়েছে সেই অভিযানের প্রেক্ষিতে তার যে রিয়াকশন সেটা হয়তো বা জেনে আমরা দর্শকদেরকে জানাতে পারবো।
এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রদান করা হয়নি এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে অভিযান শেষে এখানে একটা আনুষ্ঠানিক ব্রিফ করা হবে এবং সেই ব্রিফে আসলে সামগ্রিক তথ্যগুলো আমাদেরকে দেওয়া হবে যে কী কারণে আসলে অভিযান এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গেল এবং কোন কোন অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে সেই তথ্যটি আমাদেরকে জানানো হবে। নিশ্চয়ই তখন হয়তো আবার আপনার কাছে যাব। ধন্যবাদ আপনাকে শান্ত। রেজিস্ট্রেশন ছাড়াই কয়েকশো মানুষকে টিকা প্রদানের অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযোগ উঠেছে জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায় থেকে কারো কোনো অনুমতি না নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেন গত 30 এবং 31 জুলাই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কয়েকশো টিকা বাইরে নিয়ে গিয়ে ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশনবিহীন মানুষকে প্রদান করেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়ার পরে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। তবে এইটুকুই বলা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কোনো বাধা নাই, টিকা দেওয়া যাবে, কিন্তু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে তীব্র আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। অভিযোগ উঠেছে অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর। হাসপাতালে এখনও চালু হয়নি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, অভাব প্রশিক্ষিত জনবলের। এই অবস্থায় অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া যেন কিছুই করার নেই চিকিৎসকদের। সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। মডেল মধ্যে যাওয়ার পরে দেখা যায় যে 3টা সিলিন্ডার গ্যাসই নষ্ট, একটা আনে একটা খোলার পরে দেখা যায় এগুলো ঠিক হয় না। এখানে নাই কোনো সিলিন্ডার, পর্যাপ্ত কিচ্ছুই নাই, নাই ডাক্তার নাই নার্স। হাসপাতাল কোনো অক্সিজেনই নেই। সারা হাসপাতাল তন্ন করে ঘুরার পরে লাস্টে আরেকজন রোগীর কাছ থেকে আইনা ইমার্জেন্সি ভাবে আইনা আমার অক্সিজেন দিছি। একটা হাইফ্লোনাইজার কেন্দ্র আছে, এছাড়া আসলে আমাদের ভেন্টিলেটর নাই, আমাদের অনেক কিছুই নাই। আমাদের জনবলের যে সংকট, ট্রেন্ড যে পার্সোনেল আইসিইউ বা এইচডিইউ চালু করার জন্য যে ট্রেন্ড পার্সোনেল, এটা আমাদের এখনো নাই। আমাদের অক্সিজেন সিলিন্ডারগুলো ছিল হলো স্বাভাবিক রোগীদের জন্য। এখন আমার স্টোর ডিভাইস 3 দিন আগে সিলেটে আসেনি। আশা করি আজকে অক্সিজেন নিয়ে আসবে, তাহলে আমাদের সমাধান তো হবে, আবার আনতে হবে। যুক্তরাষ্ট্রে দরিদ্র ভাড়াটেদের উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে অবস্থান নেন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা। গোটা রাত খোলা আকাশের নিচে কাটান মিজৌরির এই কংগ্রেস সদস্য। যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারলে উচ্ছেদের যে আইন ছিল মহামারীর কারণে তাতে স্থগিতাদেশ দেওয়া হয় গত বছর মার্চে। ফেডারেল সরকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে স্থানীয় সময় শনিবার মধ্যরাতে। তবে এখনও কোনো পদক্ষেপ না নেওয়ায় আবাসন হারানোর ঝুঁকিতে প্রায় 36 লাখের বেশি মার্কিনী। এই পরিস্থিতিতেও শুক্রবারের কংগ্রেস অধিবেশনে বাড়ানো হয়নি ভাড়াটে উচ্ছেদ স্থগিতাদেশের মেয়াদ। এটা কাঠামোগত সমস্যা, আরও উন্নত নীতিমালার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করা যেত। সে কারণেই প্রতিবাদ জানাতে এসেছি আমরা। এটা স্পষ্ট জানাতে চাই যে এত সহজে ছাড় দেয়া হবে না। প্রশাসনের নীতির ফাঁকফোকরের কারণে সাধারণ মানুষ ঝুঁকিতে পড়বে, এটা মানা যায় না। ক্ষমতা গ্রহণের শুরুতেই বিক্ষোভের মুখে পেরুর নতুন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলো। শনিবার রাজধানী লিমায় নবগঠিত সরকারের বিরোধিতা জানায় হাজারো মানুষ। মূলত বিরোধী নেতা কেইজো ফুজিমোরির অনুসারীরা যোগ দেয় প্রতিবাদে। জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগান দেয় তারা। দাবি সরকারের দায়িত্বপ্রাপ্তদের অনেকেই নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের নীতির অনুসরণকারী। নতুন প্রধানমন্ত্রী গুইদো বেলিদোকেও সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় তারা। মিছিল নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ছোটখাটো সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। পারিবারিক কারণে ছুটিতে আছেন মুশফিকুর রহিম, আমিনুল ইসলাম, বিপ্লব ও লিটন দাস। স্কোয়াডে ফিরেছেন শেখ মাহাদি হাসান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলে আছেন সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হাসান, শামীম হোসেন, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিলে ঢুকতে দেয়া হবে না ভারতে। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস কেমন হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের সব কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি বিসিসিআই এর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হার্শেল গিবস। আগামী বৃহস্পতিবার থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত মুজফফরাবাদে শুরু হবে কাশ্মীর লিগ। অংশ নেবে 6টি ফ্রাঞ্চাইজি, যেখানে ইমাদ ওয়াসিমের নেতৃত্বাধীন ওভারসিজ ওয়ারিয়র্সের হয়ে খেলবেন গিবস। লিগে অংশ নেবেন দিলশান, ম্যাট প্রেয়র, মন্টি পানেসার ও ওয়াইস শায়ের মতো তারকারা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আয়াক্স আমস্টারডামের তরুণ ফুটবলার নোয়া গেজার। আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 2018 সালে আয়াক্সে যোগ দিয়েছিলেন নোয়া গেজার। আলফেস বয়েস থেকে তাকে দলে ভিড়িয়েছিল ডাচ জায়ান্টরা। এই মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব 17 দলে খেলার কথা ছিল 16 বছর বয়সী স্ট্রাইকারের। সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে আয়াক্স। তার স্মরণে ক্লাব কমপ্লেক্সের পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে 1 মিনিট নীরবতা পালন করা হবে আয়াক্স 1 ও আয়াক্স জং এর মধ্যকার ম্যাচে। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।